নমস্কার বন্ধুরা, অনেকেই লিকুইড ফান্ড নিয়ে জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা লিকুইড ফান্ড সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো সবার প্রথম লিকুইড ফান্ড কি? দেখুন, লিকুইড ফান্ড হচ্ছে একটা ডেট ক্যাটাগরির ফান্ড। আর এই লিকুইড ফান্ডেতে কিছু ফিক্স রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোতে ইনভেস্ট করা হয়। যেমন ধরুন ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, টার্ম ডিপোজিট। তো এইগুলো সবই কিন্তু ফিক্স রিটার্ন ইনস্ট্রুমেন্ট, মানে এখানে ইনভেস্ট করলে ফিক্স রিটার্ন পাওয়া যাবে। তো এই জায়গাগুলোতে ইনভেস্ট হয়, কিন্তু এখানে একটা শর্ত আছে যে ফিক্স রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে আমি ইনভেস্ট করছি তার ম্যাচুরিটি পিরিয়ড 91 দিনের কমের টেনিওরে হতে হবে। মানে ধরুন আপনি যদি ব্যাংকের টার্ম ডিপোজিটে ইনভেস্ট করেন, তাহলে টার্ম ডিপোজিটটা অবশ্যই 91 দিনের কমের টেনিওরে টার্ম ডিপোজিট হতে হবে। এইবার আপনাকে আমি একটা দুটো লিকুইড ফান্ডের পোর্টফোলিওটা দেখিয়ে দিই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এরা কোথায় ইনভেস্ট করে। যেমন ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া লিকুইড ফান্ড, এটা একটা নাম করা লিকুইড ফান্ড। এইবার আপনি দেখুন যে কোন সিকিউরিটিজেতে এরা কতটা ইনভেস্ট করেছে। প্রথমে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সরকারি খাতেতে এর ইনভেস্টমেন্ট আছে 1.35%। তারপরে আছে সার্টিফিকেট অফ ডিপোজিট, এখানে কত আছে 46.75%। ট্রেজারি বিল আমি বলেছি, ট্রেজারি বিলে দেখুন কত ইনভেস্ট আছে 21.44%। এরপর এনসিডি আর বন্ডেতে এর কোনো ইনভেস্টমেন্ট নেই। তারপরে আছে কমার্শিয়াল পেপার বা সিপি, এখানে দেখুন 31.73%। তাহলে আপনাকে আমি বলছিলাম না যে ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট হয়, দেখে নিন ব্রেকআপটা কোন কোন জায়গাতে কত ইনভেস্ট করেছে। এরপর আপনাকে আরও একটা ফান্ড দেখিয়ে দিই, এসবিআই লিকুইড ফান্ড। তো এসবিআই লিকুইড ফান্ডে দেখুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই, এখানে কত ইনভেস্ট আছে 11.19%। তারপরে সার্টিফিকেট অফ ডিপোজিটে দেখুন 39.51%। ট্রেজারি বিলে কত আছে 12.96%। এনসিডিএন বন্ডেতে কত আছে 1.26%। কমার্শিয়াল পেপারে কত আছে দেখুন 40.20%। তো আপনাকে আমি বলছিলাম যে এই ফান্ডগুলো এই জায়গাতেই ইনভেস্ট করে, দেখুন সব জায়গাতে অল্প বিস্তর ইনভেস্ট করা আছে এইখানেতে। এইবার প্রশ্ন হলো এই লিকুইড ফান্ড কিভাবে কাজ করে। তো প্রথমে শুরুতে কি হয় যে এই যে ফান্ড, এই ফান্ড সাধারণ মানুষের কাছ থেকে বা ইনভেস্টারদের কাছ থেকে কিছু টাকা তোলে, হতে পারে সেটা এসআইপির থ্রু দিয়ে বা লামসামের থ্রু দিয়ে। তো এই যে টাকাটা তুললো তারা, তারপরে ফান্ড ম্যানেজার তারা ঠিক করবে একটু রিসার্চ করে যে কোন ধরনের ইনভেস্টমেন্ট অপশানেতে তারা ইনভেস্ট করবে। আপনাকে আমি বলেইছি যে কোন কোন অপশান আছে, তো তার মধ্যেই এরা ঘুরিয়ে ফিরিয়ে এই টাকাটাকে তারা ডিপ্লয় করবে। তাহলে এইখান থেকে যে রিটার্নটা আসবে, সেই রিটার্নটা কোত্থেকে আসবে? মানে ফান্ডে ইনভেস্ট করলে তো আপনাকে রিটার্ন পেতে হবে। প্রাইমারিলি এই রিটার্নটা আসবে ইন্টারেস্ট পেমেন্ট থেকে, কারণ আপনাকে আমি আগেই বললাম যে এরা যেখানে ইনভেস্ট করে ম্যাক্সিমামই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট বা সিকিউরিটিজ, সেটা ট্রেজারি বিল বলুন বা কমার্শিয়াল পেপার বলুন, সার্টিফিকেট অফ ডিপোজিট বলুন। তো এইগুলো কি? এগুলো হচ্ছে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। এখানে ইনভেস্ট করলে তার ম্যাচুরিটি পিরিয়ডের পরেতে আপনি আপনার যে আসল এবং সুদ এই দুটো মিলিয়ে টাকাটা ফেরত পাচ্ছেন। তো সেই যে সুদের টাকাটা পাচ্ছেন, সেই সুদের টাকাতেই কিন্তু আপনার এই যে ফান্ডের এনএভি সেটা বাড়ছে। তারপরে আরেকটা যেটা থাকে সেটাকে বলছি ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন কি? মানে আমি যে সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করলাম সেইগুলো ম্যাচিওর হওয়ার আগেও ধরুন তাদের দাম যদি বেড়ে যায়, সেটাকে আমি বিক্রিও করতে পারি। যেমন ধরুন আপনি একটা বন্ডেতে ইনভেস্ট করে রেখেছেন, যেই সময়ে আপনি বন্ডটা কিনেছিলেন সেই সময় দাম কম ছিল। এইবার যদি দেখা যায় যে কিছুদিন পরে তার দাম বেড়ে যাচ্ছে, তখন আপনি কি করতে পারেন? সেই বন্ডটাকেও বেচে দিতে পারেন। তো মিউচুয়াল ফান্ডের ম্যানেজারও তার পোর্টফোলিওতে যে বন্ডগুলো আছে ম্যাচুরিটি পর্যন্ত সে ওয়েট নাও করতে পারে। যদি তার মনে হয় যে এখন লাভ বেশি আছে, তখন সে বন্ডগুলো বেচে দিতে পারে। তো সেই বন্ডটা বেচে দিয়েও তার ক্যাপিটাল গেন হতে পারে। তাহলে লিকুইড ফান্ড থেকে দুভাবে রিটার্ন হতে পারে। প্রথম এবং মেজর যেটা, সেটা হচ্ছে যে বন্ড বা যে ইনভেস্টমেন্টগুলো আছে তার ইন্টারেস্ট কম্পোনেন্ট যেটা, সেটা। আর দ্বিতীয়, সেটা যদি আমি বিক্রি করে দিই তার থেকে ক্যাপিটাল গেন। তো এই দুটো মিলিয়ে আমার টোটাল রিটার্ন আসছে ওই লিকুইড ক্যাটাগরি যে মিউচুয়াল ফান্ড আছে সেইখান থেকে। এইবার প্রশ্ন হলো যে এই লিকুইড ফান্ডের অ্যাডভান্টেজগুলো কি কি? প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হাই লিকুইডিটি। মানে এই যে ফান্ডগুলো আছে, এই ফান্ডগুলোতে আপনার কিন্তু যখন খুশি কেনা বেচা করা যায়, এখানে কিন্তু কোনো লক ইন পিরিয়ড নেই। আপনি যদি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড দেখেন, সেখানে কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে। মানে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, তারপরেতে আপনাকে অ্যাটলিস্ট 1 বছর ওয়েট করতে হবে। তার আগে আপনি বিক্রি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হয়, ঠিক আছে, যেটাকে আমরা এক্সিট লোড বলি। কিন্তু এই যে লিকুইড ফান্ড, এর ক্ষেত্রে কিন্তু এক্সিট লোড নেই। মানে আপনি আজকে ইনভেস্ট করে কালকেও সেই ফান্ড বিক্রি করে দিতে পারেন। 2 নম্বর, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিডিমশন প্রসেস। মানে আপনি ফান্ডটাকে বিক্রি করার পরেতে আপনার হাতে টাকাটা আসতে কত সময় লাগবে সেটাও তো ইম্পর্টেন্ট। তো লিকুইড ফান্ডের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই টাকাটা পাওয়া যায়। যেদিন আপনি রিডিম করছেন, যদি আপনি 3টের আগে রিডিম করে দেন, মনে করুন আজকে আমি 3টের আগে রিডিম করলাম, তাহলে কাল যদি বিজনেস ডে বা ওয়ার্কিং ডে থাকে, তাহলে কালকে কিন্তু এই রিডিমশনের টাকাটা
আমার অ্যাকাউন্টেতে চলে আসবে। মানে বুঝতেই পারছেন খুব ফাস্ট আমি টাকা পেয়ে যাব। আমি ওয়ার্কিং ডেজের মধ্যে যদি করি একদিনের মধ্যেই আমার টাকা আমার অ্যাকাউন্টেতে চলে আসবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে লিকুইড ফান্ডের ক্ষেত্রে রিস্ক কিন্তু কম। স্বাভাবিক, কারণ আমি বলছি যে প্রথম কথা এখানেতে খুব যে ইনভেস্ট করা হয় সেগুলো সবই ক্রেডিট রিস্ক দেখে নেওয়া হয়। গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোতে একদমই ক্রেডিট রিস্ক কম। বাকি যেগুলো আপনার নন গভর্নমেন্ট যে জায়গাগুলোতে ইনভেস্ট হচ্ছে সেগুলোরও কিন্তু আমরা ক্রেডিট চেক করে নিই, এদের ক্রেডিট কোয়ালিটি কেমন আছে। জেনারেলি কি হয়, AAA রেটেড যেসব বন্ড আছে সেইগুলোতে ইনভেস্ট করা হয়, তো সেই কারণের জন্যই এখানেতে ক্রেডিট রিস্কটা কম। আর 2 নম্বর, এর ম্যাচুরিটি পিরিয়ডটাও তো খুব কম, 90 দিনের মধ্যেই ম্যাচিওর হয়ে যাচ্ছে। সুতরাং 90 দিনের মধ্যে খুব খারাপ কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 2 নম্বর, এখানে যে প্রোডাক্টগুলোতে ইনভেস্ট হচ্ছে তাদের যে ইন্টারেস্ট রেট রিস্ক সেটাও কম হবে। ইন্টারেস্ট রেট রিস্কটা কি, মানে ধরুন আপনি একটা বন্ডে ইনভেস্ট করেছেন, এইবার যদি এমন হয় যে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে দেখা যাবে বন্ডের দাম কমে যাবে। আবার ঠিক উল্টোটাও হয়। তো যদি আমি শর্ট টার্ম বলি, মানে খুব অল্প সময়ের জন্য যদি এই বন্ডটাকে ধরে রাখি তাহলে কি হবে, এই যে ফ্ল্যাকচুয়েশন, মানে 3 মাসের মধ্যে এমন কিছু রেট চেঞ্জ হয়ে যাবে না যে কারণের জন্য আপনি যে সিকিউরিটিটা হোল্ড করে রেখেছেন তার ভ্যালুটা বা তার সেলিং প্রাইসটা কমে যাবে। তো সেই কারণের জন্য এখানে ইন্টারেস্ট রেট রিস্কটাও কম আর ক্রেডিট রিস্কটাও কম। তো এই কারণের জন্য ওভারঅল দেখা যায় যে লিকুইড ফান্ডের ক্ষেত্রে রিস্কটা কমই থাকে। আর তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে লো এক্সপেন্স রেশিও। এই লিকুইড ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটাও কম। অমনি ইকুইটি ক্যাটাগরি যেসব ফান্ড থাকে তার তুলনায় তো অনেকটাই কম। আমি যদি ক্যাটাগরি অ্যাভারেজ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে লিকুইড ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও হচ্ছে 0.15%। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই লিকুইড ফান্ডেতে কারা ইনভেস্ট করবে বা কখন ইনভেস্ট করবে। মোস্ট প্রিসাইজলি এটা বড় ইম্পর্টেন্ট যে কখন ইনভেস্ট করবে। দেখুন, এই যে লিকুইড ফান্ড, এই লিকুইড ফান্ড কিন্তু শুধুমাত্র শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্যই উপযুক্ত। কারণ লম্বা সময়ে ইনভেস্ট করে লাভ নেই, কারণ লম্বা টেনগুলোতে এখান থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে না। আপনাকে আমি পরে শো করবো যে কীরকম রিটার্ন এসছে শর্ট টার্মে, কেমন লং টার্মে। তো প্রধান যেটা সেটা হচ্ছে যে শর্ট টার্মে যদি আপনি ইনভেস্ট করতে চান, ধরুন 6 মাস 1 বছর এই রকম সময়ের জন্য যে যে জায়গাগুলোতে ইনভেস্ট করার আছে সেই রকম জায়গাতে ইনভেস্ট করতে পারেন। বা ঘুরিয়ে বলা যায় যেসব জায়গাগুলোতে আপনি শর্ট টার্মে এফডিতে ইনভেস্ট করেন সেই রকম জায়গাগুলোতেই আপনি ইনভেস্ট করতে পারেন। 2 নম্বর, আপনার এমার্জেন্সি ফান্ড, মানে যে টাকাটা আপনার যখন খুশি দরকার হতে পারে সেই টাকাটা আমরা এফডিতেও যেমন রাখি, অনেকে আবার লিকুইড ফান্ডেতেও রাখে। কারণ লিকুইড ফান্ডও খুব লিকুইড, আপনাকে আমি বললামই একদিনের মধ্যে টাকাও পেয়ে যাওয়া যাবে এবং যখন খুশি আমি এটাকে ব্রেকও করে দিতে পারি, তার জন্য আমাকে পেনাল্টি দিতে হয় না। এফডির ক্ষেত্রে অনেক সময় পেনাল্টি দেওয়ার প্রশ্ন থেকে যায়, সেই কারণের জন্য অনেকে ইনভেস্ট করেন। 3 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্কিং অফ মানি। মানে ধরুন আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা এসে গেছে, কিন্তু আপনি এখন টাকাটা কি করবেন সে নিয়ে আপনার এখন দ্বিধা আছে। ইকুইটিতে ইনভেস্ট করবেন কিনা বা অন্য কিছু করবেন কিনা। তো সেই টাকাটা তো আপনার সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে। এবার ধরুন সেভিং অ্যাকাউন্টে তো 2-3% ইন্টারেস্ট দেয়, কিন্তু সেটাই যদি আপনার এই লিকুইড ফান্ডেতে আপনি ইনভেস্ট করে রেখে দেন 6 মাসের জন্য, তাহলে দেখা যাবে সেভিং অ্যাকাউন্টের তুলনায় এখানে তো আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। তো সেই কারণের জন্য একদম পার্কিং অফ মানি, মানে টাকাটা অল্প সময়ের জন্য পার্ক করার জন্য রাখতে পারে। আবার অনেক সময় এই লিকুইড ফান্ডটা ইকুইটি আর ডেট ক্যাটাগরির মধ্যে একটা সংযোগ স্থাপন করে। মনে করুন আপনার কাছে কিছু টাকা আছে লামসাম, সেটা আপনি ইকুইটি ফান্ডেতে ইনভেস্ট করতে চান, কিন্তু আপনি অ্যাট এ টাইম ইনভেস্ট করতে চান না, আপনি চান ধীরে ধীরে কয়েক মাস ধরে আপনি সেটাকে ইনভেস্ট করবেন। তখন আপনি কি করবেন, যে একটা লিকুইড ফান্ড কিনলেন, লিকুইড ফান্ড কিনে নিলেন লামসাম দিয়েই। তো লামসাম লিকুইড ফান্ড কেনা হয়ে গেল, তারপরেতে আপনি একটা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করে দিলেন যে আমার প্রতি মাসে মাসে এতগুলো ইউনিট বিক্রি হয়ে যাবে এবং সাথে সাথে সেই পরিমাণ টাকা দিয়ে ইকুইটি ফান্ড কেনা হবে। তো তাহলে কি হলো, তাহলে আপনার একবারে ইনভেস্টও করতে হলো না, আর সেভিং অ্যাকাউন্টে টাকাটা রেখেও করা যায়। মানে এমন নয় যে মিউচুয়াল ফান্ডেই করতে হবে, আপনি আপনার টাকাটা সেভিং অ্যাকাউন্ট রেখে দিয়ে তারপরেও আপনি এসআইপির ইনস্ট্রাকশন দিতেই পারেন। কিন্তু ওই যে বললাম সেভিং অ্যাকাউন্ট থেকে যা রিটার্ন পাবেন লিকুইড ফান্ড থেকে তার থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণের জন্যই অনেকে এই এসটিপিটা চালু করে দেন। এরপরে আসি ট্যাক্সেশনের ব্যাপারেতে। লিকুইড ফান্ডের ট্যাক্সেশনের আগে রুল অন্যরকম ছিল, কিন্তু 2023 এপ্রিল থেকে যে রুলটা চালু হয়েছে সেই রুলটার কথাই বলবো। আগের রুলেতে ইন্ডেক্সেশন বেনিফিট ছিল, কিন্তু এখন যখন নেই তাহলে বলে তো লাভ নেই। নতুন রুল অনুযায়ী লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলে কিচ্ছু নেই। মিউচুয়াল ফান্ডে এফডির মতোই রুল অ্যাপ্লিকেবল। মানে আপনি যখনই খুশি বিক্রি করুন না কেন, যেটুকু প্রফিট হবে সেটুকু প্রফিট আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার নিজের যে ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে।
ধরুন আপনি যদি 10% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন এবং এই মিউচুয়াল ফান্ড বিক্রি করে আপনার কিছু লাভ হয়, তাহলে আপনার যে লাভটা হলো সেই লাভের উপর 10% ট্যাক্স দিতে হবে। কতদিন হোল্ড করে রাখছেন সেটা কিন্তু এখন আর কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আগে হোল্ডিং পিরিয়ডটার একটা ভ্যালু ছিল, এখন হোল্ডিং পিরিয়ডের ভ্যালু কিছু নেই। আপনি 1 বছরই রাখুন, 10 বছরই রাখুন, যখন খুশি বিক্রি করুন। বিক্রি করার পর যে টাকাটা লাভ হলো সেটা আপনার যে ইনকাম ট্যাক্স লাভ তার উপর বেস করেই আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার আসি এই আপনার লিকুইড ফান্ড যেগুলো আছে তার মধ্যে কতগুলো লিকুইড ফান্ডের নাম আপনাকে বলি। দেখুন লিকুইড ফান্ডের ক্ষেত্রে আমি দেখছিলাম যে এখানে রিটার্নের 19-20 পার্থক্য, মানে বিশেষ কিছুই পার্থক্য নেই। তবুও যেগুলো একটু বড় ফান্ড, যেগুলো নাম করা ফান্ড হাউস পরিচালনা করে, সেরকম কতগুলো ফান্ডের আমি লিস্ট আপনাকে শো করছি। আপনি এইগুলোতেও করতে পারেন, আপনি নিজে দেখেও করতে পারেন, কারণ আপনি নিজেই দেখতে পাবেন যে রিটার্নের কোনো পার্থক্য নেই। দেখুন 1 বছরের জন্য যদি দেখেন রিটার্ন দেখুন সবারই 7.5%-এর কাছাকাছি, 0.02%-এর মতো তফাৎ। তো এরকম তফাৎটা কি একদম গ্রাহ্য করার মতোই নয়, কিছুই টাকা ভ্যারিয়েশন আসবে না। কতগুলো ভালো ফান্ড হাউসের নাম আমি দিয়ে দিয়েছি যেগুলো নাম করা, যেমন ধরুন SBI, নিপন, আদিত্য বিড়লা, ICICI, HDFC, কোটাক, এগুলো নাম করা ফান্ড হাউস বলে এদের নামগুলো আমি সামনে দিয়েছি, যেগুলো আপনাদের চেনা জানার মধ্যে আছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে শর্ট টার্মে ম্যাক্সিমাম 1 বছর 2 বছর এই সময়তেই কিন্তু ভালো রিটার্ন, লম্বা টেনিওর ক্ষেত্রে দেখবেন আপনার রিটার্ন ভালো নেই। তো সুতরাং এটা বুঝতেই পাচ্ছেন যে লম্বা টেনিওরের জন্য যদি ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু লিকুইড ফান্ড নয়। লিকুইড ফান্ড শর্ট টার্মের জন্য, অথবা যদি আপনি আপনার এমার্জেন্সির টাকাটা এখানে রাখতে চান তাহলে এখানে রাখতে পারেন। আদারওয়াইজ আপনি লম্বা টেনিওরের জন্য অন্য ইকুইটি রিলেটেড ফান্ড আছে বা অন্য যেসব প্রোডাক্ট আছে সেইগুলোতে ইনভেস্ট করবেন।